লেখিকা রিমা বিশ্বাসের সোনার হরিণ। কেরোসিন তেল পোড়ার গন্ধটা ভালোই লাগে। এ গন্ধের তীব্রতা প্রতিদিন ঘুম ভাঙিয়ে দেয়। যদিও সকালে ওঠার অভ্যেস সেই 14 বছর বয়স থেকে। ঘরের বেশ উঁচুতে ছোট একটা জানলা উপায় না পেয়ে ঝুলছে। সেখান থেকে ধেয়ে আসছে আলোর রশ্মি। অন্ধকার ঘরে নীলচে শুভ্রতা। বলাই ওই আলোয় হাতের রেখা দেখে। বয়স 50। 15 বছর বয়সে ঠাকুরদার সঙ্গে কাশী গিয়েছিল। কাশীর বিশ্বনাথ ধামের মন্দিরের সামনে এক তিলক কাটা পুরুত বলেছিল, রোজ সকালবেলায় উঠে হাতের তালু দেখলে হাতের খারাপ রেখা দূর হয়ে যায়। ভাগ্য খোলে। সেই থেকে হাত দেখে আসছে বলাই। ভাগ্য বদলেছে কিনা জানে না, তবে একটা বিশ্বাস, মনে হয় যদি রোজ সকালে উঠে হাতের তালু না দেখত তবে জীবন আরও প্রতিকূল হতো। নাকে চা পাতা ফোটার গন্ধ আসে। গীতার চুড়ির ছনছন শব্দ আসছে কানে। বলাইয়ের বেগ এসেছে। খাট থেকে নেমে সামনের দেওয়ালে ঝোলানো পেরেকের পাঞ্জাবির পকেট থেকে একটা বিড়ি বের করে ঠোঁটের ফাঁকে রাখে। দেশলাই হাতড়ে পায় না। বেগ তীব্র হচ্ছে। বিড়ি না টানলে সাফ হবে না। বলাই দাঁত কিরমির করে চেঁচায়, এই গীতা, দেশলাইটটা নিয়েছিস? সকালে স্টোভ ধরাতে দেশলাই লাগে গীতার। হাতে মাখা আটা। বলাইয়ের দিকে চেয়ে বলল, একটু এদিকে এসে নিয়ে নাও কো। স্টোভের পাশে একটা লম্ফ জ্বলছে। বলাই ঝুঁকে তাতে বিড়ি ধরালো। 2 কামরার ঘর। ওর কামরার একপাশে রান্না করে গীতা। বাইরে রেকোসিন টানানো, দরজা নেই। বাড়ি থেকে বেরিয়ে পড়ে লম্বা রাস্তা। রাস্তার ধার বরাবর টালির ঘর, উল্টো দিকে টাইমের কল। কিছুটা দূরে 2টো বাথরুম পাশাপাশি। বলাই ওর ঘর থেকে বালতি নিয়ে বেরিয়েছে। একটা বাথরুম বন্ধ। এত সকালে? বলাইয়েরও আগে? পাশেরটাও বন্ধ। বলাইয়ের মাথা গরম হয়। 5:30 এখন। 6টা ট্রেন ধরে হাওড়া। ওখান থেকে মল্লিক বাজার। মাল তুলে ফের ট্রেন ধরে বেলুড় স্টেশন। বেলা বাড়লে খদ্দের পাবে। ফুল লোকে সকাল সকাল কেনে। জোরে একটা লাত কষালো বাথরুমে দরজায়। ভিতর থেকে খড়খড় গলায় পুরুষকণ্ঠ বলল, কন বা? আরে জলদি কারো, পুরো সকালটা নিবে নাকি? কন? বলাই বা তনিক ঠের যাও, আভি তো হাম আয়ে হে। বিড়ির ধোঁয়া ছড়িয়ে যায় শীতের ঠান্ডা বাতাসে। কুয়াশার চারপাশ জলজ। আলো এখনো ঘুমন্ত। বলাই পেটের ভিতরে অস্বস্তি বোধ করে। মনে হয় আরেক লাথে দরজাটা ভাঙে আর এই বাঁকে বিহারীর কানের গোড়ায় 2টো লাগায়। ব্যাটার ফুচকার কারবার। এত সকালে ওর কি কাজ? পাশের বাথরুমে দরজা খুলে গেছে। বলাই বালতি হাতে ছোটে। কদু পিসি কাঁপতে কাঁপতে বেরুলো। বুড়ি ট্রেন ধরবে। ট্রেনে পেয়ারা বেচে বুড়ি। মাল তোলার হিড়িক আছে ওরও। ঘরে ঢুকতে গীতা প্লেটে রুটি আর চা ধরালো। বলাই নলের ধারে মুখ ধুয়ে এসেছে। জল আসতে সময় বাকি। ঘরে তোলা জলে মুখ ধোয়া রোজ। শীতটা বড় কাদায় এক সময়। জল যেন বরফ গলা জল। মাড়ি পর্যন্ত কামড়ে ওঠে। ঠোঁট গাল অবশ হয়ে যায়। টাটকা কলের জল এত ঠান্ডা হয় না। গামছায় মুখ মুছতে মুছতে বলাই বলল, আলুর চোখা করতে পারতিস, শুধু রুটি খেয়ে এতক্ষণ থাকা যায়? আলু নেই কো, ঘরে আর কিছুটি নেই। গীতা আবার স্টোভের সামনে পিঁড়ি টেনে বসে। মাথায় আগুন ধরে বলাইয়ের। সবার সব আছে, শুধু বলাইয়ের ঘরে নেই আর নেই। টাকা নেই, চাল নেই, আলু নেই, শালার পান্তা ভাতও জোটে না। কতদিন মন গেছে চুনো মাছের চচ্চড়ি দিয়ে পান্তা খায় পেঁয়াজ কামড়ে, সঙ্গে কাঁচা লঙ্কা আর গন্ধরাজ লেবু। একবার খেয়েছিল খোকনদের বাড়ি। বলাইরা থাকতো তখন স্টেশনের পাড়ের ঝুপড়িতে। সামনে ছিল বোসবাবুদের মস্ত বাড়ি। বাগানে ধরতো গন্ধরাজ লেবু, কদবেল, জামরুল। খোকনের বাপ মাছ বেচত। ওর মা মাঝে মধ্যে দিত একটু আধটু। আর খোকনের সঙ্গে মিলে ভোরের বেলা গেট টপকে লেবু চুরি করত ওরা। লেবু পাতা দিয়ে খোকনের মা পান্তা ভিজিয়ে রাখত। তারপর মেখে দিত মৌরলা মাছের চচ্চড়ি দিয়ে। এই কনকনে ঠান্ডাতেও বলাইয়ের শরীর পান্তা ভাতের শীতলতায় লোভী হয়ে ওঠে।
গরম চা আর রুটি দেখে ইচ্ছে হলো গীতার মুখে ছুঁড়ে মারে। বলাইয়ের কি কিছুই পাবার অধিকার থাকতে নেই? এত কষ্ট করে, এত পরিশ্রম, সারাদিনের খাটুনির পর দুটো পয়সা আনা, তাও দুটি মনোমতো খাওয়া জুটবে না? হারামজাদি সব গিলে বসে থাকে, নইলে এমন গতর হয়? একটা হাতির বাচ্চা কোথাকার। খড় চোখে গীতাকে দেখে বলাই। শ্যামলা চেহারার গোলগাল গড়ন, তবে হাতি নয় গীতা। অঙ্গ প্রত্যঙ্গের সৌষ্ঠবে স্বাস্থ্যবান নারী। এক ছেলে এক মেয়ের মা। মেয়ে 10 ক্লাসে পড়ে, ছেলে লেখাপড়া ছেড়ে ঘরে বসে আছে। বন্ধু ইয়ারদের সঙ্গে ঘোরে, হাতে মোবাইল আর কানে বোতাম ঢুকিয়ে গান শোনে। বন্ধুদের সঙ্গে হাসি তামাশা করে, কিন্তু টাকা চায় না বাড়িতে, দেয়ও না। মাঝে মাঝে কাজে যায়, মাঝে মাঝে বসা। সংসারে আজ পর্যন্ত 1 পয়সা দেয়নি অজয়। বলাইয়ের বড় ছেলে অজয়, মেয়ে মীনা লক্ষ্মী। পড়া করে স্কুল যায়, ঠিক করেছে বিউটি পার্লারের কাজ শিখে বাড়ি বাড়ি ফেসিয়াল ম্যাসাজ করবে। গীতা রাজি। ওর মতন জীবন মেয়েকে দিতে চায় না সে। খালি গাধার খাটুনি, দিনের শেষে লোকটার মুখ ঝামটা। গীতা নাকি টাকা টাকা করে। কি আশ্চর্য! গীতা কি আরেকটা সংসার গোপনে চালায়? টাকা তো লাগে বলাইয়ের সংসারের পেছনেই। ঘরে চাল ডাল তেল নুন না থাকলে কি করবে গীতা? চোখ বুজে তপস্যা করবে যাতে ঘর জিনিসে ভরে যায়। ছোটবেলা গল্প শুনেছিল দিদিমার কাছে, কি যেন নাম তা মনে নেই, কোনো এক ব্রত করলে নাকি মা অন্নপূর্ণা নিজে এসে বাড়িতে জিনিসপত্র দিয়ে যায়। গীতা ছোটবেলা ভারী আগ্রহে শুনত, ভাবতেও ভালো লাগতো, কিন্তু এখন বোঝে ওসব কিছু হয় না। কর্ম খারাপ করলে ভগবান গরিব করে পাঠায়। গীতার কর্ম খারাপ আছে। বুক বেয়ে একটা দীর্ঘশ্বাস পড়ে, গভীর ক্ষতর মতন। একটা হতাশা আঁকড়ে ধরে। বলাইয়ের দিকে মুখ বিকৃত করে তাকায় গীতা, বলে, নিজে না খেয়ে তোমার খাবার জোগাড় করি, তাও আবার মুখ দেখো কি? কোথায় পাবো আলু যে তরকারি করব? আজ টাকা দিয়ে যাবে, ঘরে 1 কণা কিছু নেই। কেন? তোর লবাব পুত্তুরকে বল না কেন, কি করে সারাটা দিন? তা তুমিই বলো, তোমার বেটা যখন। পেটের খিদে, মুখের অরুচি, ভোরের নির্মম শীত যেন চাপকায় বলাইকে। সমস্ত রাগটা গিয়ে পড়ে গীতার ওপর। আধ খাওয়া রুটিটা প্লেটে ফেলে হাত তুলে মারতে ওঠে গীতাকে। তোর বড্ড মুখ হয়েছে আজকাল না রে? খবরদার, খবরদার বলছি, যদি হাত তুলেছ তো। গীতা প্রতিবাদী হয়। হাত তুলেছ তো কি? গীতার দুগাল চিপে খোপা নেড়ে দেয় বলাই। তারপর এক ধাক্কা দিয়ে দেওয়ালের খোপে রাখা সোয়েটার গলিয়ে নেয়। গীতা গলা ছেড়ে চেঁচায়, কুত্তার সঙ্গে বাপটা বিয়ে দিয়েছিল, হারামি! তোর জন্য হাড় খাটুনি খাটবো, আর তুই গায়ে হাত তুলবি? শীতে উঠে রুটি কর, চা কর, আর তারপর। পাশের ঘর থেকে উঠে অজয় দরজায় উকি মারে। ছেলেকে দেখে চুপ করে যায় গীতা, আঁচল টেনে চোখ মোছে। অজয় ঘরে ঢুকে খাটে বসে, দেখে বাবাকে। বলাইয়ের সোয়েটারের গলার কাছটা ছেঁড়া। গীতার দিকে চেয়ে কিরমির করে বলে, সেলাই করিসনি কেন? সুতার পয়সা নেই নেই নেই, দিলেই সুতো এনে করে দেব। পয়সা আর পয়সা, তুই আমায় খা, আমায়। বলাই গড়গড়ের আগে পকেট থেকে একটা জীর্ণ 50 টাকা বের করে ছুঁড়ে দেয় গীতার দিকে। অজয় ফোঁস করে ওঠে, মায়ের সঙ্গে এমন ব্যবহার করলে যে? ছেলের মাথার পিছনে জোর চাটি লাগায় বলাই। লবাব পুত্তুর, তোমার রানীমাকে খাওয়াতে পারো না? তোমাদের পেটে এত খিদা সব দায় আমার? হ্যাঁ, লবাব পুত্তুর। চিৎকার চেঁচামেচিতে মিনাও উঠে এসেছে। ঘরের এক কোণে এসে চুপ করে এসে দাঁড়িয়ে গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে বলে, কি হয়েছে আজ তোমাদের? ও পাশের ঘর থেকে ঘর ঘর কাশির শব্দ আসছে। বলাইয়ের বাপ জগাই 1 মাস ধরে কাশছে। ওষুধ আনার পয়সা থাকে না কোনো মাসেই। কাশতে কাশতে বুড়ো বলল, বউ, একটু আদা চা। গীতা ঝাঁঝিয়ে বলে, সব আদা আমি খেয়ে হাতি হয়েছি, এখন পয়সা না দিলে। হাতে ব্যাগ তুলে মাফলার কাঁধে ফেলে ঘর থেকে বেরিয়ে বাঁচে বলাই। বাইরে হুহু ঠান্ডা বাতাস কান নাকের ডগায় এসে বিছের দংশন দিচ্ছে। ব্যাগ বগলে চেপে মাফলার কানে পেঁচায়, গলায় জড়ায়, হাঁটা ধরে হনহনিয়ে অনেকটা পথ।
স্টেশনের ধারের ঝুপড়ি তুলে দিলে অনেক ভিতর থেকে থাকার জায়গা করতে হয়েছে। তাই স্টেশন যেতে হাঁটতে হয় অনেক পথ। ঠান্ডায় রক্ত অলস বেগে বয়, পায়ের পেশিতে টান ধরে, বলাই পরোয়া করে না। 6টার জায়গায় 6:10 হলেই লেট। প্রথম লটে অনেক তাজা ফুল পাওয়া যায়, দামটা একটু বেশি পড়ে যায় অবশ্য। কপাল এবার ঘামে ভিজছে, মাথা তুলে আকাশ দেখে বলাই, আলো আকাশময়। কিন্তু সূর্যদেবের দেখা নেই। মেঘের লেপের তলে বেলা অবধি ঘুমোবে মহারাজ। বলাই মুচকি হেসে পা চালায়, কিন্তু হায় মানুষের অতল মন, যত দূরে যায় তত কাছে আসে আপনজনের। এই যে এখন বাড়ির থেকে দূরত্ব বাড়ছে, এখন মন কেমন করতে থাকে গীতার জন্য। কি যে করে বলাই, কি দিতে পেরেছে আজ অবধি বউকে, খালি খিস্তি আর মার। কেন যে মাথায় আগুন ধরে বলাইয়ের, পেটে খিদে, মনে তৃষ্ণার, মাথায় আগুন। আত্মা আফসোস করে জীবনের প্রতি অধ্যায়ের শেষে। বলাইয়ের চিন্তা কি শুধু একটা, মেয়েটা জোয়ান হলো, মুখ যদি মার মতন পেত তবে বিয়ে দিতে অসুবিধে হতো, কিন্তু মুখ ওর বাপের মতন। আর বলাই কি আর দেখতে ভালো? যৌবনকালে একবার হাত ধরে টেনেছিল স্টেশনের রাধার, উল্টো হাতে চড় মেরে রাধা বলেছিল, আয়নায় মুখ দেখেছিস? কেন? বলাই প্রশ্ন করেছিল। কোদাল দাঁত, আলু কপাল আর শুঁয়োপোকা ঠোঁট। তুই দেখতে কেমন জানিস না রে গাধার বাচ্চা। গাধার বাচ্চা কথাটা লেগেছিল বলাইয়ের। রাধার হাত মুচড়ে বলেছিল, ফের যদি বাপ তুলে কথা বলিস। কনুই দিয়ে বুকে গুঁতো মেরে এক ঝটকায় সরিয়েছিল বলাইকে রাধা। তারপর বলেছিল, শুয়ারকা বাচ্চা। বাড়িতে চড় মেরেছিল মা, শুয়ার না, তুই হনুমানের বাচ্চা। দাঁত কপাল আর ঠোঁট বলেছে, চোখটা বাদ গেছে রে মুখ পোড়া, ও তো পুরো হনু। শুনে খুব হেসেছিল মলিমাসি, বলেছিল, বলদা। ট্রেনের ঝাঁকুনিতে ঝিম ধরে আসা ইন্দ্রিয় সজাগ হয়। বাইরে রোদের ছোটাছুটি, গাড়ি ভর্তি লোক। এই সময় লেবাররা ওঠে বেশি। গায়ে গামছা, কানের পাশে বিড়ি, কলকল কথার শব্দ নলের জল পড়ার মতন। সবজির ঝুড়ি নিয়ে দরজার সামনে বসেছে মাসি। পায়ে চটি, কালো খড়ি ওঠা পায়ের গোছ দেখা যাচ্ছে, রুক্ষ চুল আর মুখে চিন্তার রেখা। তাকিয়ে বাইরের চলন্ত দৃশ্যে। বলাই জানলায় বসে, ঝিমুনি আসে, ঠান্ডা হাওয়া ঝাপটা মারে। ট্রেনের হর্ন মাঝে মাঝে চেতনায় ঠেলা মারে। একটা ছেলে ভিড়ের মাঝে দাঁড়িয়ে, কানে চাপা দেওয়া, হনু উঁচু, গলার কণ্ঠ ফোলা, ট্রেনের ঝুলন্ত হাতল ধরে দাঁড়িয়ে, জিন্সের প্যান্ট আর গায়ে উইন্ড চিটার, পিঠে ব্যাগ। একে দেখে অজয়টার কথা মনে পড়ে যায়। পড়াটা করলে একটা চাকরি পেত ঠিক, 2 পয়সা আনতো, সংসারে সবাই খেয়ে পড়ে বাঁচত। মিনা বড় হচ্ছে। 2 দিন আগে ওকে রাস্তায় একটা চ্যাংড়া ছেলের সঙ্গে ঘুরতে দেখেছে বলাই। কিছু কি করে ছেলেটা? বুকে চিনচিন ব্যথা, চা রুটি খেয়ে এমন হচ্ছে। বলাই চোখ বোঝে, ঘুম আসে, দেখতে পায় গোল গোল সোনার টাকা আকাশ থেকে ঝরে পড়ছে। বলাই চাদর পেতে ঝুলি বাড়িয়ে দিয়েছে, চাদরের ঝুলি ভরে যাচ্ছে সোনার টাকায়। ট্রেন আবার ঝাঁকায়, চোখ খুলে যায় বলাইয়ের, কানে আসে কলকল শব্দ। লোকের পেটে কত কথা থাকে। পাশে বসা ভদ্রলোক মোবাইলে কথা বলছে, আরে মেয়ের বিয়েতে আজকের দিনে 15 লাখ টাকা খরচ ধরে রাখ। বলাই চোখ বোঝে। 15 লাখ কত হলে হয় বলাই জানে না, ও শুধু জানে অনেক টাকা, অনেক অনেক টাকা। আর এই অনেক টাকা হলে বলাই আর সকাল সকাল উঠে মাল তুলতে বাজারে ছুটবে না। একটা লোক রাখবে, বলাইয়ের লোক। বাজারের দিকে একটা দোকান দেবে, ফুলের দোকান। অর্ডার পড়বে অনেক, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ি। তারপর বানাবে ফুলের বুকে, বুকে যাবে অনেক দূরে, দেশের বাইরে। বলাইয়ের টাকা হবে, পেট ভরে খাবে, পান্তা ভাত, মৌরলা মাছের চচ্চড়ি। সকালে পরোটা খাবে ঘিয়ে ভেজে, সঙ্গে মুরগির ডিম। মেয়েটার বিয়ে দেবে 15 লাখ টাকা দিয়ে। ছেলেটাকে বলবে, বাপের বিজনেস দেখ। কথাটা ভাবতে বুকটা ভরে গেল। বাপের বিজনেস। মল্লিক বাজার, নাকে আসে ফুলের গন্ধ, চোখ রঙে আটকে যায়। টাটকা টুকটুকে লাল, ক্যাটকেটে হলুদ, ডগডগে বেগুনি, মিহি মিষ্টি গন্ধে নাক মেতে ওঠে। মন খানিকের জন্য হলেও ভালো হয়ে যায়। বলাই তোলে হলুদ আর কমলা রঙের গাদার মালা, তোলে ব্যাগ ভর্তি খুচরো ফুল।
এবার শুরু হবে ফেরি করা। ব্যাগ হাতে হাঁটা ধরে হনহনিয়ে। হাওড়া স্টেশনে মেলা ভিড়। বেলা বেড়েছে, লোক ছুটছে অফিসে। দুরন্ত পায়ে হাঁটা দিয়েছে বলাই। মুটে ঠেলা আর বোচকার ভিড়। প্ল্যাটফর্মে শুয়ে অঘরে ঘুমোচ্ছে যাত্রী। খাবার দোকানগুলোর সামনে দাঁড়িয়ে লাল চুল রুক্ষ ত্বকের একটা ছেলে, গায়ে ময়লা, নাক দিয়ে জল গড়াচ্ছে। অফিসের বাবুদের পিছু পিছু ছুটছে। ঢাউস বোঝা মাথায় ছুটছে কুলি, পিছনে প্যাসেঞ্জার। একদল কামিন ঠেলাঠেলি করে এগিয়ে আসছে ভিড়ের স্রোতের সঙ্গে। পিয়ানোর তরঙ্গ তুলে গাড়ির ঘোষণা চলেছে ক্রমাগত। বলাইয়ের প্ল্যাটফর্ম মুখস্থ। উঠে পড়ল মেমারি লোকালে। চায়ে গরম চায়ে, এই লেবু চা, মুড়ি মুড়ি। খচখচ আওয়াজ কানের কাছে করে চলে মুড়িওয়ালা। বলাইয়ের পেটে খিদে। খাবে? ঘরে গীতা বলছিল খাইনি সকালে। বাপের ওষুধ আনা হয়নি 2 মাস গেল। মিনা খিদের জ্বালায় ওই চ্যাংড়ার সঙ্গে ভাগবে না তো? মুইরি 10-এর দাও, নোট বাড়িয়ে বলে বলাই। খিদে সহ্য করা সহজ নয়। বলাই গীতার কথা ভেবে গলায় নোনতা স্বাদ পায়। মুড়ি মেখেছে খাসা, ঝালে জল আসে চোখে। মন বলে হবে হবে, খুব শিগগির টাকা পাবে বলাই, অনেক অনেক টাকা। ভোরে ট্রেনে অমন স্বপ্ন দেখল কেন তবে? ভোরের স্বপ্ন সত্যিই তো হয়। বেলুড়ে কারবার ভালো, রাস্তায় রাস্তায় ফেরি, তারপর পাড়া, সব মাল বিক্রি হয়ে যায়। আজও হবে। ফুটপাতে রেলিংয়ে মালা টানিয়ে ব্যাগ নামিয়ে নিচে প্লাস্টিকে চাদর পাতে বলাই। রোদ কোমল তরলতায় বিছিয়ে। রোদের ওম ভালো লাগছে শরীরে। ফুলের গন্ধ দিনের সতেজতা বজায় রাখতে সক্ষম। বলাই বিড়ি ধরাতে গিয়ে দেশলাই পায় না। সকালে বউয়ের সঙ্গে ঝগড়া না বাঁধালে দেশলাই এখন পকেটে থাকতো। নাকের কাছে বিড়ি এনে তামাকের গন্ধ টেনে নেয়। এদিক ওদিক তাকায় আগুনের সন্ধানে। সামনে এক বৃদ্ধা, সবুজ শাড়ি, বেশ গাঢ় রং। এই বয়সে এসে এত গাঢ় রং পরে যারা, তাদের টাকা কড়ি কম, এমন একটা ধারণা পোষে বলাই। লোকে যা দেয় পরে, নিজের রুচি খাটাতে টাকার জোর চাই। বৃদ্ধা ওর অস্থায়ী দোকানের সামনে এসে দাঁড়ালো। নরম তরম কিন্তু হাড় সম্বল চেহারা। বলিরেখা আবৃত কপালে ভ্রুকুচকে বলল, হলুদ গাদার মালা কত করে? আগে 40 করে বেচছি। 40? বৃদ্ধার চক্ষু চড়ক গাছ। এই মালা দোকানে কিনতে যান না দিদিমণি, 50 করে নেবে। যদি 30 করো তো নিই একখানি। পারবো নি দিদিমণি, কেনাই পড়েছে 35 করে। তবে 35-এ দাও, তোমার কথা রইল আমারও। বলাই রাজি হয়ে যায়। প্যাকেটে মালা পুড়তে পুড়তে বলে, এখনো বউনি হয়নি বলে দিলাম, নইলে দিতে পারতুমনি কো। প্রথম খদ্দের, ফেরাতি নেই বলি। মালার প্যাকেট এগিয়ে দিলে বৃদ্ধা বলে, কিছু খুচরো ফুলও দিয়ে দিও তো ভাই। জিনিস নিয়ে বৃদ্ধা চলে গেলে বলাই যখন বিছানো প্লাস্টিকের চাদরে বসেছে, তখন চোখ পড়ল একটা লাল ভেলভেটের ছোট্ট পুঁটলিতে। প্লাস্টিকের চাদর আর ফুটপাতে রাস্তার মাঝে ধুলোয় পড়ে। বলাই হাতে তুলে নেয়। চেন খুলে দেখে কি একটা চকচক করছে। হাতে নিতে সূর্যের রশ্মিতে জ্বলে ওঠে বস্তুটা। বুকটা ধক করে ওঠে বলাইয়ের। সোনার হার। মনে পড়ে যায় ট্রেনে দেখা ভোরের স্বপ্নটা। সোনার গোল গোল টাকা ঝরে পড়ছে আকাশ থেকে। হার তাড়াতাড়ি ভেলভেটের ব্যাগটায় পুরে বলাই সোয়েটারের ভিতর হাত ঢুকিয়ে পকেটে ফেলে রাখল। বুকের ভিতর ঢিপ ঢিপ একটা চঞ্চল অস্থিরতা খালি জড়িয়ে ধরছে, মাথাকে মনোযোগী হতে দিচ্ছে না। কেন এমন অস্বস্তি? বলাই নিজের মনে ঝোঁকে। এই হার ওই বুড়ির, এ বুঝতে অসুবিধা হচ্ছে না বলাইয়ের। ফুলের দামে টাকা দিতে গিয়ে এ হাড়ের ভেলভেটের পুঁটলি বুড়ি ব্যাগ থেকে ফেলেছে। এবার বুড়ি যদি খুঁজতে খুঁজতে আবার ফিরে আসে দোকানে, তখন কি ফেরত দিতে হবে এই আপাত প্রাপ্ত সম্পত্তি? যদি অস্বীকার করে আর বুড়ি পুলিশ দিয়ে ওর শরীর খোঁজায়, তবে তো পুলিশ থানায় নিয়ে কেলাবে। কি করবে বলাই? এই কি বুদ্ধির পরীক্ষা নয়? তোমায় বিধাতা সুযোগ করে দিয়েছেন, এবার সেই সুযোগের সদ্ব্যবহার তুমি কিভাবে করো তা তোমার ব্যাপার। বুড়ির অনেক আছে, নইলে এত মোটা সোনার হার ব্যাগে পুরে কেউ ঘোরে? আর বুড়ির রঙিন শাড়ি মানে যে সে গরিব তা নাও হতে পারে।
নাও কেন, বুড়ি মালদার, সেই কারণে এখনো গাঢ় রঙের লোভ সামলাতে পারে না। বা নিচু জাতের বুড়িদের মধ্যে গাঢ় রং পরার প্রচলন আছে। কিন্তু এসব কি উদ্ভট কথা ভাবতে বসলো বলাই? ওর কি এখন এখানে দাঁড়িয়ে থাকা উচিত? খুব তাড়াতাড়ি কেটে পড়াই মঙ্গল। আর রাস্তার ধার নয়, বলাই পাড়ায় ঢুকে পড়ল। হেঁকে হেঁকে বেচলো অনেক মালার খুচরো ফুল। পায়ে টান ধরে, ঘাম হয়, জুতোর তলাটা ক্ষয়ে গেছে। রাস্তার পাথর পায়ের তলায় গুঁতো মারে। বলাইয়ের আজ কোনো সার নেই। রেল লাইন ধরে পাথুরে রাস্তায় হেঁটে চলেছে দ্রুত। আজ বেচা কম হয়েছে। মন বাড়ির জন্য ছুটেছে, আর রাস্তায় নয়। কি যে খুব তীব্র শক্তিতে ওকে টানছে বাড়ির দিকে। কাঁধে এখনো মালা আছে, ব্যাগে ফুল, বেশ ওজন, বড় ক্লান্ত লাগছে শরীর। বাড়িতে অসময় বলাইকে ঢুকতে দেখে ভ্রু কুঁচকে তাকালো বস্তির হারুর মা প্রথমে। তারপর ঘরে ঢুকতে বউ চাইল কুটিল দৃষ্টিতে। বাপটা এখনো কাশতে কাশতে বলল, বলাই এলি? একটু দানা ওষুধ দে না এনে বাবা। বলাই ফুলের বোঝা নামিয়ে চৌকিতে গা এলায়। গীতা কাছে এসে বলে, কি হলো শুলে যে? শরীর খারাপ। তুই বেশি বকাসনি আমাকে। পাশ ফিরে শুয়ে থাকে বলাই। ভাবে কি করবে এই সম্পত্তির, বিক্রি করবে। কিন্তু কোথায়? কাউকে বলা মানেই তো বিপদ। কার হিংসা ধরে, কে কখন কাকে লাগায়। তারপর পুলিশ। দম বন্ধ লাগে বলাইয়ের। সন্ধ্যের দিকে মোবাইলের খবর কানে আসে। অজয় নয়, এ বস্তির অনেকের হাতে মোবাইল আছে আজকাল। এ মোবাইল হারুর। নিমতলা ঘাটে মাল সাপ্লাই করে হারু। রোজ সন্ধ্যের সময় সামনের ভলুয়ার চায়ের গুমটিতে বসে শোনে। বলাই দীর্ঘশ্বাস ফেলে উঠে বসে। মোবাইলে খবর তীব্রতর। ও মোবাইল অজয়েরই হবে। আওয়াজ আসছে পাশের ঘর থেকে। মন্ত্রীর ঘর থেকে বেরিয়েছে কিলো কিলো টাকার বান্ডিল। এ ঘর থেকে চেঁচায় বলাই, কার টাকা রে অজয়? মোবাইল হাতে উঠে আসে অজয়। লোকের টাকা, ঘুষের। চোখ কপালে ওঠে বলাইয়ের। এও তো চুরি। লেখাপড়া জানা লোকেরাও করে। যারা করেছে তারা কেউ বলাইয়ের মতন গরিব নয়, তবু করেছে। তবে বলাই করলে দোষ হবে কেন? রাতে সবাই শুয়ে পড়লে বলাই বিছানায় এপাশ ওপাশ করে। একটা সময় ঝট করে উঠে বসে পকেট থেকে ভেলভেটের পুটুলি বার করে। ঘরের বাল্ব জেলে ফিসফিসিয়ে ডাকে গীতাকে। গীতা বেহুশ ঘুমোচ্ছে। বলাই ওর কাঁধে খামচি দিয়ে ঝাঁকায়। ফ্যাসফেসে গলায় ডাকে, ওই ওই শালি, উঠবি? গীতা শরীর নাড়িয়ে চোখ আধ বুঝে জিজ্ঞেস করে, কি হলো? রাত দুপুরে বড় যে পীড়িত জেগেছে। ধুর শালি, এই দেখ দেখ না, চোখটা খুলে। গীতা চোখ টান করে ওঠে, কিছুটা বিরক্ত আর বেশ দ্বিধায়। বলাই নিজের ঘরে ফিসফিস করে কথা বলছে কেন? কিন্তু পরক্ষণে চোখ বড় বড় হয়ে যায় গীতার। বলাই ওর সামনে একটা মোটা চকচকে সোনার চেন ধরে দাঁড়িয়ে। বলাইয়ের হাত থেকে চেন ছিনিয়ে গীতা হিসিয়ে ওঠে, কোথায় পেলে? তারপর চেনটা নেড়ে চেড়ে পরে নেয় নিজের গলায়। দেওয়ালে ঝোলানো চৌকো খাটো আয়নায় নিজেকে দেখে। ভালো দেখা যায় না, তাই ব্যস্ততায় কেরোসিনের লম্ফ জেলে ধরে আয়নার সামনে। লম্ফের শিখায় গীতার মুখ জ্বলছে। চকচক করছে চোখের মণি। মুখময় উথলে পড়া গর্ব। কেমন দেখাচ্ছে একবার বলো? সে প্রশ্ন করে রাজরানীর ভঙ্গিতে। বলাই চৌকির উপর পা তুলে বসে। শরীরময় ওরও উত্তেজনা। দুলে দুলে একটা তাচ্ছিল্য ভাব এনে বলে, তোরা গয়না ছাড়া কিছু বুঝিস না বল? জীবনে কটা গড়ে দিয়েছ গো আমার বাপের সোহাগ পুত্তুর? সুর করে বলে গীতা। বলাইয়ের ফুলো মুখ বেলুনে পিন ফোটার মতন মুহূর্তে চুপসে যায়। গীতা খলখলিয়ে হাসে। বলাই বলে, আমি ভাবছি এটা বেচে যা টাকা হবে তাতে বাজার ধারে মাহাতোর দোকানটা ভাড়া নেব। তারপর ফুল পুজোর জিনিস, ধূপ, দেশলাই এসব দিয়ে বিন্যাস শুরু করব। রোজ রোজ ভরে উঠে আর মাল বইতে শরীর দেয় না। গলার চেন হাতে নাড়তে নাড়তে গীতা তরুণীর ভঙ্গিতে বলাইয়ের পাশে বসে। বলে, নিজের দোকান দিলে মাল তুলতে যেতে হবে না? তখন তো কাস্টমার বাড়বে, আরো বেশি মাল তুলতে হবে। জানি, ভাবছি বনশির ছেলেটাকে রাখবো। গতর আছে, সিধা সাধা। বনশি একটা কাজ দেখে দিতে বলেছিল আমাকে। বেশ তো করো, কিন্তু যতদিন না করছো এ হার আমার। গলার চেন চেপে ধরে বলল গীতা। ভুরু কুচকে বলাই তাকালো। বলে, কি বকছিস কি তুই? এই হাড় পরে কলতলায় নাইবি, হাঁকতে যাবি? বস্তির বাকি লোকের চোখ এড়াতে পারবি? লোকের চোখ এড়াবে আমার জুতা। লোক যাতে দেখে তার চেষ্টাই করব। এবার কলতলায় গায়ের আঁচল সরিয়ে নাইব। দেখুক না মিনতি মাসি, জলি কাকি আর বাবলু ঠাকমা। জ্বলে মরুক মগিগুলো।
আরে চুপ কর রে, তুই চুপ কর। ওরা দেখলে কি এটা পাঁচকান হবে না? চুরির জিনিস বলে পুলিশ ধরবে না? চুরি? গীতা চেঁচিয়ে ওঠে। ওর মুখ চেপে ধরে বলাই। চুপ, কি চুরি নয় তো কি? তোর বর তেলের খনির মালিক হয়েছে রাতারাতি যে তোর জন্য সোনার হার কিনবে? তুই চুরি করেছিস বলাই? গীতার দু চোখে অবিশ্বাস। চুরি ঠিক নয়, তবে কুড়িয়ে পেয়েছি। কুড়িয়ে পাওয়া জিনিস চুরি তো নয়। গলার হার। নেড়ে চেড়ে গীতা বলে অন্যমনস্ক ভাবে, দামি জিনিস কুড়িয়ে পেলে থানায় জমা করার নিয়ম। এ তো আর নকল সোনা নয়, আসল মাল। তার ওপর মাল কার তাও আমি জানি। কার? গীতার গলায় উদ্বেগ। সে এক বুড়ি, তুই চিনবি না কো। সে যাই হোক, এ হার যখন নিজে আমার গলায় এসে ঝুলেছে, এ হার আমি কদিন তো পরবই। স্ত্রীর ফেলে আসা ছেলে মানুষের দিনগুলো যেন আবার ফিরে এসেছে। তা দেখে বলাইয়ের বড় আহ্লাদ হয়। মনে হয় বজায় থাকুক এই মুহূর্ত আরও কিছুকাল। তাই করেও গীতা। গলার হার দুলিয়ে কদিন হলো সামনে রাস্তাটা ঝাড়ে, যা কোনো কালে করেনি। লোক দেখলে ইচ্ছে করে গায়ের আঁচল বারবার জড়ায়। চাল চলনে বিশেষতা এনে বোঝাতে চায় ও শ্রেষ্ঠ, আর এই নিকৃষ্ট লোকজন ওর মেশার উপযুক্ত নয়। গলার হার ওকে ওর সত্তা সম্পর্কেই প্রথম অবগত করে। ওর মনে হয় দুনিয়ায় যত উচ্চবর্গীয় লোকজন আছে, গীতা তাদের থেকে কিছু অংশে কম নয়। কলতলায় স্নানের সময় গায়ে বেশি সময় ধরে সাবান ঘষে, ধুন্দুলের খোসা দিয়ে গলার হার রগড়ায় আর মিহি সুরে গান গায়। ও মোর ময়না গো। বস্তির বাবলু ঠাকমা খড় চোখে রোজ দেখে। একদিন বলে বসলো, বেশি ঘষিস নিল, আসল রং বেরিয়ে যাবে। সেই কথায় একসঙ্গে হেসে ওঠে কলতলার বাকি মেয়েরা। এমন অপমানে গীতার মাথায় আগুন ধরে যায়। খেকিয়ে ওঠে দুলালের 7 বছরের মেয়ে মালতীকে বলে, এই ছেমড়ি, আমার পিঠে সাবানটা ঘষ দেখি। তারপর তাচ্ছিল্যের সুরে বলে, সব দেখছি জহুরি হয়ে বসে আছে, দুয়ানার নেই জ্ঞানবিদ্যে, সে আবার চেনায় আসল নকল। গামছা নিংড়ে ভেজা কাপড় কাঁধে ফেলে কলতলা থেকে উঠে পড়ে গীতা। বলতে বলতে যায়, অজুর বাপকে বলবো, আর না বাপু, এবার একটা ভদ্রনোকের পাড়া দেখো, ছোট নোক দেখলে গা ঘিন ঘিন করে মাইরি। চৌকিতে পা ছড়িয়ে বসে চুলে বিলি কেটে চিরুনি চালায় গীতা। ওর পরিবর্তিত রূপ টানে বস্তির অল্প বয়সী কচি কাচাদের। ওরা ভিড় করে ওর ঘরে। গীতা চিরুনি চালাতে চালাতে বলে, কাল একটু কদবেল মাখলাম বুঝলি ভুজু। ভুজু 5 বছরের শিশু, বস্তির বিনতি ঠিকে ঝির ছেলে। সে তার কালো কালো ডাগর চোখে চেয়ে রোজ দুপুরে কাকি আজকাল বড় ভালো ভালো খাওয়ার গল্প শোনায়। ভুজু, নন্দু, ক্যাবলা, ভুটাই, এদের সবার শুনতে ভারী ভালো লাগে। গীতা বলে, তা কদবেল মাখতে গিয়ে দেখি ঘরে আখি গুড় নেই। তখন তোর জ্যাঠাকে যেই বলেছি, সে অমনি এত বড় গুড়ের বস্তা নিয়ে এলো, সঙ্গে এনেছে ঘি। তা আমি তো হেসেই খুন। আচ্ছা বল দেখি, ঘি দিয়ে কেউ কদবেল মাখে? ও মা, শুনে সে কথা, তোর জ্যাঠা ছুটলো বাজারে আর সঙ্গে করে আনলো বাসমতি চাল, কিচমিচ, বাদাম। বলে কিনা পোলা করো। ভুজু আগ্রহী হয়ে বলে, পোলাও করলে খুড়ি? না করে কি আর রক্ষে আছে রে ভুজু, ওই দেখ না এখনো কড়াতে ঘিয়ের গন্ধ। ভুজু ছুটে গিয়ে গীতার ক্ষুদ্র রান্নার এলাকায় রাখা কড়া হাতে নিয়ে তাতে নাক ঠেকায়। গীতা চেঁচিয়ে ওঠে, ওরে এটো করিসনি কো, ওই হ্যাংলা, এদিক নে আয় বলছি। ভুজু কাঙ্ক্ষিত চোখে চেয়ে থাকে। গীতার যেন এইখানেই পরিতৃপ্তি। বলাই অবশ্য একটা কিছু করতেই চাইছে, যার কল্পনায় ভর করে গীতার এই এত স্বপ্ন রচনা। বলাইয়ের বারবার মনে হয় ঈশ্বর বার্তা দিচ্ছেন, মহাদেব বলছেন, তোর হবে রে বেটা, লেগে পড়, আমার আশিস আছে তোর সঙ্গে, নইলে কেন পাবি সোনা। এবার বদলাবে ভাগ্য, সুদিন এলো বলে। ভাগ্য বদলানোর উত্তেজনায় বলাই রোজ ঘোরে সোনার দোকানে। ভয়ে ভয়ে হীনমন্যতায় বলাই টুপ করে ঢুকে পড়ে ছোটখাটো সোনার দোকানে। শ্যাকরা চোখের ইশারায় কি চাই জানতে চাইলেও বলে, আগে রূপোর টিপ হবে দাদা। মানত ছিল। শ্যাকরা টিপ দেখায়, বলাই ওজন করায়, দাম শোনে, তারপর মাথা নেড়ে বলে, বেশি হয়ে যাচ্ছে, নিতে পারবো নিকো। কোলাপসিবেল অর্ধেক খোলা, দোকানি সবে ঢুকেছে। বেলা 10:15, আকাশ জোড়া ঘন মেঘের উৎপাত।
মাঝে মাঝে বইছে ঝোড়ো শুকনো হাওয়া। গত 2 সপ্তাহ হলো বলাই খালি সোনার দোকানে ঘুরেছে। সাহস করে সোনা বেচার কথা বলতে পারেনি কাউকেই। ঠিক করেছে আজ বলবে। এই দোকানটা ওর অনেক দিনের টার্গেট। দোকানি লোকটা বুড়ো, মুখ দেখে মনে হয় সৎ। দোকানে ভিড় ভালোই হয়। দোকান খোলে সকাল 10টার পর, ভিড় হয় 11টা থেকে। বুড়ো খেতে যায় দুপুর 1:30টায়, খায় একটা পাইস হোটেলে। সব লক্ষ্য করেছে বলাই। আজ দোকানে ঢুকলো কিছুটা আত্মবিশ্বাসে। এতদিন দোকান ঘুরে একটা অভিজ্ঞতা জন্মে গেছে। শ্যাকরা বলল, কি নেবে? বুড়ো শ্যাকরা, মোটা দেহ, মাথায় টাক, চোখে পুরু কাচের চশমা। বলাই আমতা আমতা করে বলল, আগে ঠাকমার আমলের একটা হার ছিল, ওইটা বেচবে? চোখ চিকচিক করে ওঠে বলাইয়ের। এ যে না বলতে সব বোঝে। বুক দুরু দুরু করে উঠল। বলল, হ্যাঁ দাদা। সঙ্গে এনেছো? না মানে ওই, শোনো, খাদ বাদ দিয়ে ওজনে যা হবে তা বাজার দর দিয়ে পেয়ে যাবে। আগে খাদ মানে? খাদ জানো না? পাইল পাইল, এখন হলমার্ক হয়েছে। আগে সোনায় অন্য মাল মিশিয়ে তবে গয়নাগাটি হতো। তা ওগুলো সব রাবিশ, বাদ যায়। কিন্তু দাদা, হারটা একদম চকচকে, কোনো ভেজাল নেই কো। চশমার তল দিয়ে ভদ্রলোক দেখে বলাইকে। বলে, সঙ্গে এনেছো? না। আনো, বলে দিচ্ছি। কথাটা মন মতো না হলেও বলাইয়ের মনে পড়ে ঠাকুরদা একবার বলেছিল বটে, শ্যাকরাগুলো রাম হারামি হয়। সোনা বেচতে গেলে খাদ খাদ করে সব বাদ দিয়ে দেয়। তবে এটাই নিয়ম। কিন্তু লোকটা ঠকাচ্ছে কিনা কি করে বুঝবে? আরেকটা দোকানে যাবে, কিন্তু সব দোকানে যাচাই করতে গিয়ে যদি বলাই নিজেই ধরা পড়ে। হালকা শ্বাস ফেলে বলাই পিছন ফিরতেই বুকটা ধরাস করে ওঠে। ওর ঠিক নাকের কাছে দাঁড়িয়ে ইউনিফর্ম পরা এক ভুঁড়িওয়ালা পুলিশ। বলাইয়ের চোখের দিকে চেয়ে ধমকে বলে, কিরে, চুরি করেছিস নাকি? বলাইয়ের দুহাটু ঠক ঠক করে কেঁপে ওঠে। গলা শুকিয়ে যায়, দুহাত বরফ সমান ঠান্ডা। পিছন থেকে বুড়ো শ্যাকরা বলে, কি হচ্ছে কি পিন্টু? বলেছি না তুই এই পোশাকে আমার দোকানে ঢুকবি না, কাস্টমার ভয় পায়। বলাইকে পাশ কাটিয়ে পুলিশ শ্যাকরার মুখোমুখি হয়ে বলে, তা তো তোমার পক্ষেই ভালো মামা। কোনো বেটা চোর এ দোকানের চৌহদ্দি মারাবে না। তোমাদের শত্রুরও তো কম নেই ভাগ্নে, কেউ একজন বদলা নিলেই হলো। অমনি বললেই হলো মামা। তবে কাল কি হয়েছে শুনবে? ওই, তুই বৌনির সময় ওই অপয়া চোর পুলিশের গল্প ফাদিসনি তো? ভারী গলায় হাসে দারোগা। তারপর বলে, আরে শোনো শোনো, তোমার কাজের, তোমাদের মল্লিক জুয়েলার্স কাল ডাক পড়েছিল। কেন? কোন বেটা চুরির মাল বেচতে এসেছিল? মল্লিক দাও পাকা লোক, ঠিক ধরেছে। তারপর? তারপর আবার কি, সোজা থানা, উদম মার পড়েছে। এক ভদ্রলোকের মেয়ের বিয়ের গয়না চুরি করেছে বাড়ির ড্রাইভার। দম বন্ধ করে কথাগুলো এক প্রকারে গিলছিল বলাই। এবার দীর্ঘশ্বাসে দোকান থেকে বেরিয়ে ছুটল বাড়ির দিকে। সারা শরীর অদ্ভুতভাবে কাঁপছে, ঘাম হচ্ছে অসম্ভব। শেষে কি জেলের ঘানি টানবে? মার খাবে? 2 সপ্তাহ হলো বলাই কাজে বেরোয় না। রেশনের তোলা চাল, গম আর চিনিতে সংসার চলছে। বাপটার কাশি একটু ধরেছে। মিনার এক বন্ধুর বাড়ি থেকে বাসক পাতা এনেছিল, তাই ফুটিয়ে দিয়েছে গীতা। মিনাটা কালো, খাল ধারে চ্যাংড়া ছেলেটার সঙ্গে ঘুরছিল। অজয় একটা মুদি দোকানে কাজ করছিল। পরশু ওকে বসিয়ে দিয়েছে। রোজ রোজ কামাই করলে মালিকই বা রাখবে কেন? বলাই সারা শরীরে ব্যথা অনুভব করে। সব হাড়গোড়ের অস্তিত্ব টের পায়। দেখতে পায় এক লম্বা তেল চুকচুকে গাঁটওয়ালা লাঠি। সামনে দাঁড়িয়ে ভুঁড়িওয়ালা দারোগা। লাঠি পড়ছে ওর হাঁটুতে, কাঁধে, পিঠে। ভয়ে ব্যথায় আতঙ্কে আর্তনাদ করছে বলাই, ছেড়ে দিন আমাকে, ও হার আমার নয় কো। ধোয়ার কুণ্ডলি ক্রমশ ঘন হয়ে আসে চোখে। বলাই দেখে খোলা জটায় ত্রিনেত্রধারী মহাদেব। ত্রিশূল বলাইয়ের কণ্ঠে চেপে বুকে পা দিয়ে দাঁড়িয়ে। ডমরু বাজছে ডিগ ডিগ ডিগি। মহাদেবের জটা প্রচণ্ড হাওয়ায় উড়ছে। মহাদেবের চোখে রোষ। ত্রিশূল চেপে বললেন, শুয়ারকা বাচ্চা, তোর এত হিম্মত? চুরি করবি শুয়ার? তোর বাপ ফুল বেচে বেচে কেশে মরতে বসলো, আর তুই চুরির টাকায় তাজমহল বানাবি? এত লোভ তোর পাপি? আজ তোর দিন শেষ। ত্রিশূল ক্রমশ গলায় ঠেলা মারছে। দম বন্ধ বলাই শ্বাস টানতে, মুখ খুলে হাওয়া ভরে। দম নিয়ে বলে, মাফ করো প্রভু, মাফ করো। আমি নেতা নই, আমি ডাকু নই, আমি বলাই ঠাকুর, তোমার বলাই, দয়া করো। গীতা পাশ থেকে ঠেলা মারে জোরে। ও মরণ, কি হলো গা? ধরফরিয়ে ওঠে বলাই। জিভ শুকনো, মুখ কেমন তিতকুটে। সেই রাতের পর থেকে জ্বরে পড়ে বলাই।
ধুম জ্বর আসে। অচৈতন্য অবস্থায় বলাই বিড়বিড় করে, আমি পাপী, আমায় উদ্ধার করো প্রভু, ফুল বেচি শতলোক আমি, দোষ নিও না ঠাকুর। লোভে পড়ে যে কি করলাম। দিনে দিনে শরীর শুকিয়ে আসে বলাইয়ের, গলার আওয়াজ কমে আসে। সোনার গোল গোল টাকা আর দেখে না, নিজেকে কোট প্যান্টে দেখে না, মেয়ের বিয়ের ধুমধাম না, ছেলেকে বিন্নেস করতেও দেখে না, দেখে না গীতার গা ভর্তি গয়না। খালি চোখে ভাসে সবুজ শাড়ি পরা বৃদ্ধা, ওর গায়ের গয়না একে একে খুলে নিচ্ছে বলাই। বৃদ্ধা প্রথমে হাসে, তারপর কাঁদে। ধীরে ধীরে তীব্রতা বাড়তে থাকে বৃদ্ধার কান্নার। ঘুমের ভিতর বলাই চেঁচিয়ে ওঠে, মা বলে। গীতা এমন কখনো দেখেনি। বলাইয়ের চিন্তায় চেহারা ভাঙে ওরও। গলার হারটা বড় অপয়া। এই আসার পর থেকে দিন খারাপ হতে শুরু করেছে ওদের। বলাই মরতে বসেছে, অজু কাজ খুঁজতে গেছে ভিন রাজ্যে। মিনা দুদিন হলো ঘরে ফেরেনি। গীতার শ্বশুরের কাশি দিন দিন বাড়ছে। বুড়াটা কাশতে কাশতে আজকাল বিছানা ভেজায়। সব কাছাকাছি ধোয়াধুয়ি করতে হয় গীতাকে। ঘরে দানা পানি নেই, রেশনের চাল গম ভরসা। ভাবছে দুবারই কাজ ধরবে। বাইরে একটা শোরগোল হতে গীতা বাইরে বেরিয়ে আসে, আর হক চকিয়ে যায়। সামনে দাঁড়িয়ে মিনা, কপাল ভর্তি সিঁদুর, গলায় মালা। পাশে দাঁড়িয়ে মেথর পাড়ার চ্যাংড়াটা। মিনা মাথা নামিয়ে দাঁড়িয়ে, চ্যাংড়াটা এদিক ওদিক দেখছে। গীতা নির্বোধের মতো চেয়ে থাকে, এ কি হচ্ছে ওর জীবনে। বেশ তো চলছিল সব কিছু, তবে কি এমন করলো গীতা যে একের পর এক বিপর্যয় নেমে আসছে জীবনে। বাবলু ঠাকমা বলল, নাও মেয়ে ঘরে তোলো গীতা। ছোট নোকের বস্তিতে এমন দিন কম লোকেই দেখেছে। আরে নাও নাও, মেয়ে জামাই বরণ করো গীতা বৌদি। কে একজন যে বলল। গীতা ঠাউর করতে না পারলেও গলার উৎফুল্লতা টের পেল বটে। মাথা ঘুরছে গীতার, সারা শরীর রাগে কাঁপছে তখন। এই মেয়ে নিয়ে কম গর্ব তো ছিল না, পড়াশোনায় ভালো সে কিনা। ভাবতে ভাবতে গীতা বাঘিনীর আক্রোশে ঝাঁপিয়ে পড়ে মিনার ওপর। সজোরে এক থাপ্পড় মারে মিনার গালে। তারপর মারতে লাগে এলোপাথারি চর থাপ্পড়। চেঁচিয়ে বলে, লুজ ক্যারেক্টার, বেয়ারা মেয়ে ছেলে, বলি দূর হ আমার ঘর থেকে। তোর শরীরে এত জ্বালা ধরেছিল রে মেয়ে? চ্যাংড়াটা বলে ওঠে, আমরা ভালোবেসে বিয়ে করেছি, তাতে খারাপের কি হয়েছে? তড়িৎ বেগে ঘরে ঢুকে একটা মুড়ো ঝাঁটা নিয়ে এসে গীতা ওলট পালট মারতে থাকে চ্যাংড়াটাকে। তারপর মিনার গলার ফুলের মালা ছিঁড়ে হাতের তেলোতে কপালের সিঁদুর মোছার ব্যর্থ চেষ্টা করতে করতে কান্নায় ভেঙে পড়ে। জড়ানো গলায় বলে, মানি না, এ বিয়ে মানি না আমি। তোর বয়স হয়নি, আমি পুলিশ ডাকবো। বস্তির লোক জড়ো হলে এক একজন এক এক উপদেশ দেয়। সিঁদুর যখন কপালে উঠেছে মা, ও তোমায় মাথায় পেতে নিতেই হবে। আর এ মেয়ে কি আর অন্য কেউ নেবে গো? ছোঁয়াচ লেগেছে অন্য পুরুষের। যতই হোক বিয়ে তো হয়েছে। কে একজন যেন শুধু বলল, কাঁচা বয়সের বিয়ে আবার বিয়ে? দূর হ, এসব আজকাল চলে না গো মাসি। গীতা পাথর হয়ে বসে থাকে। অনেক আশা ছিল মিনাকে নিয়ে, মাধ্যমিক দিত, পড়াশোনায় ভালো ছিল, পার্লার নাকি সবের কাজ করত। নিজে রোজগার করলে ওকে দেখে একটা রোজগেরে ছেলের সঙ্গে বিয়ে দিত, যার একটা ভালো জায়গায় বাড়ি থাকতো। এরকম ছোট নোক হতো না ওর শ্বশুর বাড়ির পরিবেশ। কিন্তু মিনা যে আধার থেকে গীতাকে ধাক্কা দিয়ে একেবারে খাদে ফেলে দিল। ওর কপাল যে গীতার চেয়েও মন্দ হবে। গীতা নীরবে বসে দিনরাত কপাল চাপড়ায়। দুদিন হলো জ্বর সেরেছে বলাইয়ের। শরীরে যদিও বল নেই, মুখে রুচি নেই, পেটে খিদে নেই। গালময়ে খোঁচা খোঁচা সাদা সাদা দাড়ি, চোখ কোটরাগত, রুক্ষ চুল। একটু ওমের আশায় দেওয়ালে ঝুলে থাকা জানলায় চেয়ে থাকে। আলোক রশ্মি যদি রোদ হয়ে ধেয়ে এসে সারা শরীরে উত্তাপের সঞ্চার করে বলাইয়ের, সেই ভাবনায় গায়ের কাঁথাটা আরো জড়িয়ে ধরে বলাই। গীতা ঘরে ঢুকে বলে, অজু ফোন করেছিল বনশির ফোনে। ঘোলা চোখে বলাই তাকায়। গীতা বলে, গুজরাটে আছে, পাথর কাটার কাজ পেয়েছে, বলেছে ওর চিন্তা আর করতে হবে না। আর আমাদের চিন্তা? বলাই জিজ্ঞেস করে ভীরু কণ্ঠে। সে ও কি জানে? ওখানে এক বিহারি ছুরি ধরেছে, নাম বয়জন্তী। বলছিল এ মাসের শেষে বিয়ে করবে। ওখানে খলি পেয়েছে, বছর শেষে বউ দেখিয়ে যাবে। বলাই চুপ করে যায়। গীতা স্টোভে আগুন দেয়, নাকে কেরোসিনের গন্ধ পায় বলাই। ভাবে, ও কি এদের মতোই এতটা স্বার্থপর? নাকি এরা যা করেছে ভালোই করেছে, এটাই নিয়ম? বলাই এমন সুযোগ পেলেও বুঝি তাই করত। কিন্তু এখন এই তিনটে পেট চালাবে কে? মনে পড়ে যায় সোনার হারের কথাটা, বেচবে। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় স্বপ্ন,
স্বপ্ন না দুঃস্বপ্ন? এ জ্বর থেকে এবার মুক্তি চাই, এ হার বিদেয় করা দরকার। বনশির ফোন থেকে একটা ফোন করে বলাই, ভেলভেটের পুটলির গায়ে লেখা নাম্বারে। যাদের হাতে গড়া জিনিস তারা কি চিনবে না, এই আশায়। বলাইয়ের ফোন পেয়ে স্বর্ণকার রমাপদ বসাক ডেকে পাঠালো বলাইকে। জীর্ণ শরীরে বলাই পৌঁছে যায় বলে দেওয়া ঠিকানায়। শ্যাকরা আতস কাছে ফেলে সোনা পর্যবেক্ষণ করে ঠোঁট ওল্টায়, বলে, এ তো বহু পুরাতন, আমার কাজ নয়। হতাশ বলাই বলে, তবে কি করি বাবু, এ যে আমার বেচা কেনার সময় এক খদ্দের ফেলে গেল। শরীর আমার এমন খারাপ হলো কি আর কোনো খোঁজ করতে পারলাম না বাবু। শ্যাকরা হাড়ের দিকে একদৃষ্টে চেয়ে চুপ করে থাকে। বলাই বলে, যে দিদিমণির জিনিস তাকে দেখলে চিনতে পারবো বাবু, বুড়ো মানুষ, ফর্সা রোগা। চোখ বুজে স্মৃতি স্মরণ করার চেষ্টায় বলাই বলে, সবুজ শাড়ি পরা ছিল সেদিনটায়। শ্যাকরা এবার ঝটপট করে পাশের কর্মীকে বলে, হ্যাঁ রে, সুলেখাদি নয় তো? 3 মাস আগে সুলেখাদি বলছিল না ওর সোনার হার খোয়া গেছে? এই তো সেই লাল ভেলভেটের পুটলিতে নাম্বার আমার দোকানের। জগা ভাই, একবার দিদিকে ফোন লাগাতো। বসাকবাবু বলাইয়ের দিকে ফিরে বলেন, সুলেখা মিত্তির আমার 30 বছরের কাস্টমার। তখন আমি ইয়াং ছেলে, সুলেখাদিরও অল্প বয়স, সে তখন আলাদা সব দিন। সুলেখাদির বরের প্রচুর টাকা, সোনার দরও তখন এত ছিল না। বরের লোহার বিজনেস, আর সে যে লোহা ধরে তা তখন সোনা হয়ে যায়। কিন্তু কপাল, বর মরলে বিজনেস লাটে উঠল। ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে গেল আমেরিকা না জাপান কোনো এক দেশে, ওখানে বিয়ে থা করে থেকে গেল। প্রথম প্রথম দিদিকে টাকা পাঠাতো, তারপর সব বন্ধ। দিদি শুরু করলো একে একে সোনা বেচা। তা এ হার যদি দিদির হয়ও, আমার দোকানের নয়। বলাই সব শুনছিল, যত শুনছিল তত নিজেকে দায়মুক্ত আর নির্দোষ পাচ্ছিল। মনে মনে বলছিল, এ হার আর জারি হোক, বলাইয়ের নয়। এবার যা ব্যবস্থা করার এরা করুক, বলাই আর এর মধ্যে নেই। পুটুলির ফোন নাম্বার যখন এনাদের, তখন এসব ভাবনার মাঝে একটা সময় দেখতে পেল কাচের দরজা ঠেলে টকটকে মেরুন রঙের জরির তাঁত সিল্ক পরে ঢুকছে এক বৃদ্ধা। বলাই খানিক তাকিয়ে রইল তার দিকে। এই কি সেই বুড়ি? চিনতে ঠিক পারা যায় না, সেই তো একবার দেখা, মাঝে এতগুলো দিন। বৃদ্ধা বলাইকে দেখে চিনতে পারল না ঠিকই, কিন্তু নিজের জিনিস সে ঠিক চিনেছে। ওজন করে দেখো না ভাই, পুরো কুড়িগ্রাম। এসের নিচে চৌকো একটা ডিজাইন আছে, এ আমারই। মিলে গেল সব। বসাক বললে, কিন্তু আমার হাতের কাজ নয় দিদি, ঠিকই ধরেছ। এ আমার বিয়ের সময় আমার বাবা তার জামাইকে দিয়েছিলেন। বসাক ঠোঁট পুরু করে মাথা নাড়ে। ভদ্রমহিলা এবার বলাইয়ের দিকে ফিরলে বলাই বলে, দিদিমণি, আমি ওই বেলুর রোডে। এবার চোখ বড় করে বৃদ্ধা বলেন, ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বড় উপকার করলে ভাই, এই সোনা বেচে তবে আমার পেটে অপারেশন হবে। কঠিন রোগে পড়েছি ভাই, এদিকে দেখার লোক নেই। তুমি যে কি উপকার করলে তার অন্ত নেই। বসাক বললেন, আপনার আর জন্মের কেউ হবে দিদি। ভদ্রমহিলা তার ফর্সা মুখে ভাঙাচোরা গালে হাসলেন, একটা মধুর মার্জিত হাসি। বললেন, তা হবে। এ বসুধারায় আমরা সকলেই একে অপরের আত্মীয়। আত্মীয় তো আত্মীয়ের উপকারে আসবেই। ব্যাগ হাতরে একটা 100 টাকার নোট বের করে ভদ্রমহিলা বললেন, ক্ষমতা থাকলে এর বেশি দিতাম, কিন্তু কি করব বলো? এই 75 বছর বয়সে আমি একাই আমার সম্বল। জানি না শেষ পুঁজিটুকু কবে। একটা দীর্ঘশ্বাস ফেলেন উনি। 100 টাকাটা বলাই নিতে চাইছিল না, কিন্তু ভদ্রমহিলার অনুরোধ আর দোকানের লোকেদের উপরোধে নিয়ে নেয় সে। দোকানের বাইরে তখন আধার, হালকা হাওয়ায় শীতের আমেজ। অনেকদিন পর বলাইয়ের শরীরটা খুব হালকা লাগছিল। মনে হচ্ছিল এখনই পারবে কাঁধে মালার বোঝা চাপিয়ে হাঁকতে। মালা নেবে? মালা? হ্যাঁ, পারবে বলাই। নিত্যদিনের বাধা পেরিয়ে যুদ্ধ যাপন করতে পারবে বলাই। জিততে না পারুক, হারার খাতায় নাম লেখাতে হবে না ওকে। পারবে টিকে থাকতে, আর ওর একান্ত নিজের সংসারটাকে টিকিয়ে রাখতে। এই তো দিনের কাহিনী। এরা লুটতে পারে না, ছিনিয়ে নিতে পারে না, পারে না চুরি করতে। তবু হাজার কষ্ট আর নিরুপায়তা বুকে আঁকড়ে বেঁচে থাকার লড়াই করে। মেরুদণ্ড হয়তো নুইয়ে যায় এদের, কিন্তু মাথা সোজা থাকে। বলাই হাঁটছে ফুটপাত ধরে। ফুটপাতের দোকানে চপ ভাজার ক্ষুধা উদ্রেক গন্ধ। বাতাসের শীতলতা চপ খাওয়ার আমন্ত্রণ জানায়। বুক পকেটে হাত দেয় বলাই। বুড়ি 100 আর বসাকবাবু 500 টাকা দিয়েছেন। গীতা, বলাই আর ওর বাপ গরম চপ আর মুড়ি খাবে নয় আজ। যদিও চপের দোকান আসতে বলাই আর দাঁড়াতে পারল না, পেরিয়ে গেল। মনে হলো আজ চপ নয়, বাপটাকে ভালো ডাক্তার দেখাবে বলাই। আগে না বুঝলেও এখন বোঝে, এইটুকু দায়িত্ব নেওয়াই যায়। বলাইরা কেবল দায়িত্ব নিতে জানে, লোভ নিবৃত্তির জন্য প্রবৃত্তি বদলাতে জানে না। খেটে খাওয়া মানুষের সংখ্যাটাই বুঝি এরকম।
গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।